আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখতে চলেছি আরেকটি ভিডিও। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের উপরে। এর আগে আমরা কম্পাউন্ড সেন্টেন্সের উপরে ভিডিও দিয়েছিলাম। আপনারা দেখেছেন ক্লজের উপরেও ভিডিও দিয়েছি। ক্লজের বেশিরভাগ ডিপেন্ডেন্ট ক্লজের বেশিরভাগই ছিল কমপ্লেক্স সেন্টেন্সের উপরে। সো আমরা সেন্টেন্সের ধারণাটা ওইখানে দিই নাই, তবে ক্লজ নিয়ে অনেক কথাবার্তা বলছি। সো আসেন আজকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা যারা স্পোকেন ইংলিশ করতেছেন বা আইএলসে যারা আছেন স্পিকিংয়ের জন্য এবং রাইটিংয়ের জন্য এটা খুবই অপরিহার্য। সেন্টেন্স ভেরিয়েশন আনার জন্য আপনার কমপ্লেক্স সেন্টেন্সের প্রত্যেকটা টাইপ নিয়ে বা প্রত্যেকটা বিষয়কে আলাদা আলাদা করে কোনটা কখন কোথায় কীভাবে ব্যবহার করতে হবে এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি। আসেন আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সের কথা বলি, সো কমপ্লেক্স সেন্টেন্স শুধু একটা টাইপের বা এই যে কিছু রিলেটিভ প্রোনাউনের উপরে শুধু ডিপেন্ডেন্ট এরকম না, অনেক টাইপের আছে। সবগুলা নিয়ে সব কনজাংশন নিয়ে কথাবার্তা হবে। যদি আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্সের অর্থ কী, এটা অর্থ হচ্ছে জটিল বাক্য। সো এই কমপ্লেক্স সেন্টেন্স তখন আমরা এভাবে বলতে পারি না, কমপ্লেক্স সেন্টেন্সের সংজ্ঞাটা এভাবে বলা যায়, যদি একটা কমপ্লেক্স সেন্টেন্স হলো এমন একটা সেন্টেন্স যেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং যেখানে এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, আর সেটা অবশ্যই সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এখন কথাটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কী। সো আমরা বুঝলাম যে এক বা একাধিক ক্লজ থাকতে পারে যেখানে মিনিমাম একটা অবশ্যই সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা মিনিমাম একটা ক্লজ যুক্ত থাকবে। সো এখন আসি, এত সংজ্ঞা টঙ্গা আমাদের যাওয়ার দরকার নেই, অ্যাপ্লাইটা আমরা বুঝতে পারলেই হইলো। আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি আমাদের কথার মধ্যে এবং রাইটিংয়ের মধ্যে, তাইলেই এনাফ। এবং আপনারা এই কমপ্লেক্স সেন্টেন্স পড়ার মাধ্যমে আপনারা বা বোঝার মাধ্যমে আপনারা রিডিংয়েও অনেক সময় প্যাটার্নটা বুঝতে পারবেন এবং কোনটা কোন ভাইব দিতেছে এবং কোন অংশ পড়া উচিত আর কোন অংশ বাদ দিলেও চলবে, এই জিনিসটাও বুঝতে পারবেন। ক্লজের ক্লাসটা দেখলে আরও বেশি বুঝতে পারবেন। সো আসেন আমরা যদি কমন সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো একটু দেখি। কজন বিভাগটার জন্য আমরা এই কনজাংশনগুলো ব্যবহার করতে পারি, বিকজ, সিন্স, অ্যাজ, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। তো আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনের একটা লিস্ট দিয়েছি কম্পাউন্ড সেন্টেন্সের ভিডিওতে। সো এখন যেই বিষয়টা দিচ্ছি আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে, নিয়ে। সো সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে এগুলো যেখানে আমি মার্ক করলাম। সো এই সবগুলো হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। কন্ট্রাস্ট অ্যান্ড কনসেশনের জন্য আমরা অলদো, দো, ইভেন দো, ওয়াইল, ওয়ারএস ব্যবহার করি। টাইমের জন্য ওয়াইল, ওয়েন, আফটার, বিফোর, আনটিল, অ্যাজ সুন অ্যাজ, সিন্স এগুলো ব্যবহার করতে পারি। ইফ দিয়ে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের ভিডিও আছে, দেখে নিয়েন, ইফযুক্ত কন্ডিশনাল সেন্টেন্স। সো এরপরে আনলেস, প্রোভাইডেড এগুলো ইফের কাজ করে। সো এই ইন কেস ইফের কাজ করে, অ্যাজ লং অ্যাজ আছে। সো এগুলো দিয়ে আমরা কন্ডিশন বুঝাইয়া থাকি সাধারণত। এরপরে হচ্ছে প্লেসের জন্য ওয়্যার, আর এরপরে ম্যানারের জন্য এগুলো, এরপরে কম্পারিজনের জন্য এগুলো। সো আমরা কনজাংশন চিনলাম, স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা, তাহলে আপনাদের উপকারে আসবে। যেমন আমি একটু সুযোগ দিই আপনাদেরকে স্ক্রিনশট দেওয়ার। ওকে, ফাইন, আশা করছি নিচ্ছেন। সো এবার আসি আমরা এই কনজাংশনগুলো দেখেন। এই যে এখানে একটা আনটিল আছে না, আমরা মনে করতে পারি অনেকে যে আনটিল তো সারা জীবন পড়লাম প্রিপোজিশন হিসেবে, কিন্তু না, আনটিলটা এখানে কী হিসেবে বসছে, আনটিলটা এখানে একটা সময়ের জন্য আর কি, সময়ের জন্য একটা কনজাংশন হিসেবে বসছে, অর্থাৎ এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন। সো এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। এই সাবঅর্ডিনেটিং কনজাংশনযুক্ত যে ক্লজটা আছে এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ, কারণ এইটার উপরে এটা ডিপেন্ড করতেছে। আই উইল ওয়েট একটা পূর্ণ থট, পূর্ণ ধারণা দিতেছে। আপনি যদি আলাদা করেন বাক্যটাকে আলাদা করেও লিখেন, তাও কিন্তু একটা বাক্যের মতো কাজ করবে। কিন্তু এই আনটিল ইউ অ্যারাইভ, তুমি না আসা পর্যন্ত বা তুমি অ্যারাইভ না করা পর্যন্ত কথাটা দ্বারা পূর্ণ একটা ধারণা পাওয়া যায় না কথাটার। সো আপনাকে যদি কেউ বলে আপনি না আসা পর্যন্ত, সো আপনি কী বুঝলেন, আপনি মনে মাঝে প্রশ্ন আসবে, তো আমি না আসা পর্যন্ত কী হয়েছে। সো মনে একটা প্রশ্ন আসবে না, এই জন্য এটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা অন্য ক্লজের উপর ডিপেন্ড করে পূর্ণ একটা অর্থ দেয়। সো এইগুলা, সো আমরা বুঝতে পারলাম যে কমপ্লেক্স সেন্টেন্স হইতে পারে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। যেহেতু এরকম আমরা সংজ্ঞা দিতে পারি যে কমপ্লেক্স সেন্টেন্স হলো এমন একটা সেন্টেন্স যেখানে একটা মিনিমাম একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, যেখানে একটা মিনিমাম একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। একের অধিকও ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিনিমাম একটা থাকবে, কিন্তু একের বেশি থাকতে পারে ডিপেন্ডেন্ট ক্লজটা। এই যে সামনেরটা ইন্ডিপেন্ডেন্ট, সো ইন্ডিপেন্ডেন্ট একটা থাকবে মিনিমাম, আর এটা একের অধিক থাকতে পারে। সো আমরা দেখব মিক্সড কমপ্লেক্স সেন্টেন্স যখন দেখবো তখন এগুলো দেখতে পারবো। সো আসেন আমরা একটু দেখি ক্লজ অফ টাইম নিয়ে আমরা কথাবার্তা বলি। প্রথমে এই যে এটা হচ্ছে টাইম ফ্রেমের জন্য এই আনটিলটা ব্যবহার করা হয়েছে, এস সুন এসটা ব্যবহার করা হয়েছে। এটা ক্লোজ অফ টাইম বলা হয়, এগুলোকে সময়ে বোঝানোর জন্য এটা আমরা ব্যবহার করছি। সো এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত অংশটাকে আমরা আলাদা করে পড়বো, এটাকে আলাদা করে পড়বো। আই উইল ওয়েট আনটিল ইউ অ্যারাইভ, এই আনটিল দ্বারা বোঝাচ্ছে যে কি সময়ের কথাবার্তা বলতেছি, এটা কমপ্লেক্স সেন্টেন্স, যে যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত, এই সময় পর্যন্ত আমি অপেক্ষা করবো। সো এই যে বিষয়টা, যতক্ষণ তুমি না আসো আমি অপেক্ষা করবো। আর এরপরে আসি, হি স্টার্টেড ক্রাইং, সে কান্না। আপনি আরও সামনে গেলে আরও কঠিন জিনিসপাতি আমরা দেখবো, ওয়েট করেন, জাস্ট আপনারা একটু ফিল করার চেষ্টা করেন। হি স্টার্টেড ক্রাইং, সে কান্না কী করলো, কান্না শুরু করলো বা কান্না শুরু করছিল। সো এজ সুন এজ হি হেয়ার দ্য নিউজ, যখনই সে নিউজটা শুনলো, তাইলে
সাথে সাথেই বা যখনই এই কথাটা বলতে পারেন এই as soon as এর অর্থ শোনা মাত্রই। তো কি করা মাত্রই অর্থে ব্যবহার করতে পারেন এই যে অংশটা, এই অংশটা আপনারা মাত্রই অর্থে ব্যবহার করতে পারেন। কোন অংশটা বলছি আরেকবার দেখাচ্ছি, as soon as টা। তো অথবা সাথে সাথেই বলতে পারেন, এটার অর্থ হচ্ছে সাথে সাথেই বা মাত্রই, মানে শোনা মাত্রই। এই যে হিয়ার বার্বের অর্থটার সাথে এখানে যুক্ত করবেন শোনা মাত্রই। কি শোনা মাত্রই? নিউজটা শোনা মাত্রই। তাহলে এই মাত্রই অর্থে বা ওই সাথে সাথে এই কথাটা ব্যবহার করতে আপনি as soon as ব্যবহার করতে পারেন। এটা টাইম অফ ক্লজ। সো এই ক্লজটা তখন হবে টাইম অফ ক্লজ। এই পুরোটা যেটা কালা করছি এটাও টাইম অফ ক্লজ। আনটিল দিয়া টাইম বোঝাইতেছে, আফটার দিয়া বিফোর দিয়া টাইমের কথাই বলা হয় সাধারণত। সো আসেন এবার আমরা যদি একটা রিজনটা প্রকাশ করার জন্য যে ক্লজগুলো আমরা যে সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো দেখেছিলাম, সো রিজনের জন্য আমরা দুইটা দেখি, বিকজ এবং সিন্সের ব্যবহারটা। এরপরে বাদ বাকি সবগুলোই দেখবো আমরা আলাদা আলাদা করে। এবার আসি হি ফেইলড দ্য টেস্ট, সে পরীক্ষা ফেল করছিল। এখানে কিন্তু রিজন প্রকাশ করতেছে, এখানে রিজনটা বলতেছে, কারণটা কি সেটা বলতেছে। বিকজ সে ডিডন্ট স্টাডি করে নাই, সে পরীক্ষা ফেল করছিল। কারণ কি? কারণ সে পড়াশোনা করেনি, স্টাডি করেনি। সো সিন্স অর্থ যেহেতু অর্থে ব্যবহার করা যেতে পারে, তো সিন্সের অর্থ আজকে থেকে যেহেতু দিতে পারেন, কোনো সমস্যা নাই। যে শুরুতে সিন্স বসলে এটার অর্থ যেহেতু দিয়ে দেন। তো যেহেতু ইট ওয়াজ রেনিং, বৃষ্টি হচ্ছিল, উই স্টেড ইনডোর্স। সো আমরা কী করলাম? ভিতরেই থাকলাম, বাইরে বের হলাম না। এরপরে আমরা যদি একটু ক্লজ অফ কন্ডিশনাল ক্লজের কথা দেখি, কন্ডিশনাল ক্লজ যুক্ত যে কমপ্লেক্স সেন্টেন্সটা দেখি। আমরা কন্ডিশনালের একটা ভিডিও দিয়েছি, দেখে নিয়েন। সো ইফ ইউ ডোন্ট হারি, যদি তাড়াতাড়ি না করো, ইউ উইল মিস দ্য বাস, তুমি বাস মিস করবে। সো এই যে এইটা কন্ডিশনাল, এটা হচ্ছে কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত ইফ একটা শর্তের জন্য ব্যবহার করা হয়। সো ইফ আনলেস এই সমস্ত ওয়ার্ড থাকলে এটা ধরতে নিতে পারেন, এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে। এরপরে কন্ডিশনালের ভিডিওর তে আপনারা পুরো ধারণা পেয়ে যাবেন কন্ডিশনাল নিয়ে। সো আরও আমরা কথা বলবো পরবর্তীতে। আই ওয়ন্ট গো আনলেস, এই যে আনলেস দিয়ে আমরা একটা সেন্টেন্স, আনলেস অর্থ হচ্ছে যদি না, আনলেস অর্থ হচ্ছে যদি না। এখানে দেখেন যদি আছে, আনলেস অর্থ যদি না। সো এখানে যদি আছে, আবার এখানে না আছে, নাটা পরে দিছি আর কি ম্যাচ করার জন্য অর্থটাকে। আমি যদি একসাথেও পড়ি তবুও প্রবলেম হবে না। আই ওয়ন্ট গো, আমি যাব না, আনলেস ইউ ক্যাম উইথ মি, যদি না তুমি আমার সাথে আসো। তার মানে তুমি না আসলে আমি যাব না, যদি তুমি আমার সঙ্গে না আসো বা সাথে না আসো আমি যাব না। সো এই আনলেসের অর্থ হচ্ছে যদি না, ঠিক আছে। এরপরে আসি আমরা আনলেস দিয়ে আমরা সেন্টেন্স মেকিং করা শিখলাম। এরপরে আসি আমরা ক্লজ অফ কন্ট্রাস্টের ব্যাপারে। অলদো দিয়ে যদি কোনো একটা ক্লজ আমরা বলি, পরের ক্লজটা হবে ওইটার বিপরীত, ওইটার কন্ট্রাস্ট হবে, অর্থাৎ এটার সাথে কন্ট্রাডিক্ট হবে। সো আপনি একটা কথা পজিটিভ ভাইবের কথাবার্তা বলতেছেন প্রথমে, তাহলে এটা হবে নেগেটিভ ভাইবের, এটা নেগেটিভ ভাইবের হলে ওইটা হবে পজিটিভ ভাইবের, এরকম একটা বিষয় হবে। সো আপনি যখন সেন্টেন্স পড়তেছেন, আপনি রিডিংও যখন পড়বেন, ওইটুকু মনে রাখবেন যে এখানে আমি যেহেতু অলদো দিয়ে একটা সেন্টেন্স পড়ছি, কন্ট্রাস্টের একটা নিছি, ইভেন দো ও এই সমস্ত কথা পড়বেন, তখন বুঝে নিতে হবে ওইটা বিপরীত হবে কমার পরের অংশটা। সো একটা জিনিস মাথায় রাখবেন, সেন্টেন্স যদি কমপ্লেক্স সেন্টেন্স লিখতে চান, কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারবেন দুইটা ওয়েতে। সামনেও আপনি সাবঅর্ডিনেটিং কনজাংশনটা লিখতে যুক্ত যে ক্লজটা আছে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজটা সামনেও লিখতে পারবেন, পরেও লিখতে পারবেন, আগে ইন্ডিপেন্ডেন্ট লিখতে পারবেন। যেমন ধরেন আগে আমরা লিখছিলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা সামনে লিখছিলাম, আর যে কনজাংশন যুক্তওয়ালা অংশটা আমরা পরে লিখছিলাম। এই জন্য আমাদের কোনো কমা নেই, দেখেন এই জায়গায় কোনো কমা নেই। কিন্তু দেখেন এই ক্ষেত্রে দেখেন কনজাংশনটা আগে চলে আসছে, তারপর কমা দিতে হয়েছে। এখানেও দেখেন কনজাংশনটা আগে চলে আসছে, এই জন্য আমাদেরকে কমা ব্যবহার করতে হবে। কনজাংশন যেহেতু আগে চলে আসছে, এই জন্য আমাদের কি কমা ব্যবহার করতে হবে। সো আগে কনজাংশনওয়ালা অংশটা ক্লজটা বললে পরের অংশতে কমা দিয়ে স্টার্ট করতে হবে, আদারওয়াইজ পাংচুয়েশনের মার্কসের ক্ষেত্রে আপনার এটা জিনিসটা ভুল হবে। সো গ্রামাটিক্যাল একটা মিস্টেক থাকবে ছোটোখাটো। সো এবার আসেন ক্লজ অফ কন্ট্রাস্ট। আমরা দেখলাম যে যদিও সে ক্লান্ত ছিল, হি কন্টিনিউড ওয়ার্কিং, সে কাজ চালিয়ে গেল। মানে ক্লান্ত থাকলে তো কাজ চালিয়ে যাওয়ার কথা না। সো একটা অন্য টাইপের ভাইব দিতেছে, কন্ট্রাস্ট হইতেছে বিষয়টা। সো এরপরে আসেন আমরা যদি আরেকটা দেখি, যে সে হাসছিল, ইভেন দো, যদিও তার কি ব্যথা করতেছিল বা ব্যথায় ছিল, যদিও সে ব্যথায় ছিল বা ব্যথা পাচ্ছিল, এরকম কিছু একটা, তবুও সে কি হাসলো বা হাসছিল। সো এই যে এটা আপনারা এই স্ট্রাকচার ইউজ করলে অফকোর্স আপনাদের মাথায় রাখতে হবে কমার প্রয়োজন নেই। এবার আসি আমরা ওয়াই অ্যান অ্যাকশন ইজ ডান, এই পারপাস, ক্লজ অফ পারপাসটা ক্লিয়ার হয়ে যাবে এইটুকু দেখলে পরে। হি লেফট আর্লি, সে তাড়াতাড়ি কি বের হলো, সো দ্যাট, যাতে, এটার অর্থ সবসময় দেবেন যাতে বা যাতে করে, যাতে অথবা যাতে করে। সো আমরা দিলাম যাতেই, অসুবিধা নাই। সো যাতে সে কী করে,
ট্রেনটা ধরতে পারে। সো ট্রেন যাতে ধরতে পারে, ট্রেনটা যাতে মিস না করে, সেই জন্য কী করলো, সে আর্লি বের হলো। তাহলে সোদের দিয়েও আমরা সেন্টেন্স একটা মেক করতে পারি। এক্ষেত্রে মাথায় রাখতে হবে সাবজেক্ট ভার্বের জন্য প্রতিটা ক্ষেত্রেই থাকে, সাবজেক্ট ভার্বের জন্য প্রতিটা ক্ষেত্রেই থাকে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হোক আর ডিপেন্ডেন্ট ক্লজ হোক, ডিপেন্ডেন্ট ক্লজ হোক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হোক, ক্লজের একটা শর্ত হলো সাবজেক্ট এবং ভার্ব থাকবে। কিন্তু ফ্রেজের একটা বিষয় হলো, ফ্রেজের অর্থ হচ্ছে শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকে না। সো ফ্রেজ আর ক্লজের মধ্যে এটাই হলো পার্থক্য, অনেকে বুঝতে পারে না এই জায়গাটা। সো আসেন এখানে আমরা সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বলেও আমরা কিন্তু রেজাল্ট পারপাসটা প্রকাশ করতে পারতেছি, যে কি যাতে করে সে ট্রেন ধরতে পারে, এই জন্য আর্লি বের হইলো। এটা পারপাসটা হচ্ছে এটা, যে আর্লি ট্রেন ধরার জন্য সে কিন্তু করলো। আপনি যদি কোনো পারপাস বুঝাইতে চান, ইন অর্ডার দ্যাট সো দ্যাট বলতে পারেন হি মে পাস, যাতে সে পাস করতে পারে। তার মানে কি, সে স্টাডি করছে হার্ড, মানে কঠোর পরিশ্রম করছে যাতে করে কি সে পাস করতে পারে। এই যে যাতে করে বা যাতে বলে অর্থটা দিবেন। সো দেখবেন মোটামুটি আপনি নিজেও বাংলা অর্থটা বুঝতে পারলেও এই অংশটার মোটামুটি একটা নিজেও একটা সেন্টেন্স মেক করতে পারতেছেন, এবং অন্যান্যভাবে অন্য জায়গায় অন্য টপিকের উপর অ্যাপ্লাই করবেন প্রত্যেকটা বিষয়। এবার আসেন আমরা যদি আমরা ক্লজ অফ রেজাল্টের কথা বলি, আমরা দ্যাট দিয়ে রেজাল্ট প্রকাশ করতে পারি। যেমন হি স্পোক সো সফটলি, সে খুব সফটলি কথা বলে বা আস্তে কথা বলে, সেক্ষেত্রে যে আস্তে বলে, যে বলে, এটা এই অংশটা শেষ করলাম। এরপরে আমরা নো ওয়ান কুড হিয়ার হিম, তাই কেউ তাকে শুনতে পায় না। এই যে জের অংশটা, এটা শি ওয়াজ সো টায়ার্ড দ্যাট, সে এতটাই ক্লান্ত ছিল যে শি ফল অ্যাসলিপ ইমিডিয়েটলি, কি সে ঘুমিয়ে পড়লো। ফেল অ্যাসলিপ ইমিডিয়েটলি, সো আসলিপ। আমরা এরপরের অংশটাতে যাই। এরপরে আমি রিলেটিভ ক্লজ নিয়ে কথাবার্তা বলি। রিলেটিভ ক্লজ এক ধরনের অ্যাডজেক্টিভ ক্লজও বলা যেতে পারে। এই যে দ্য স্টুডেন্ট সম্পর্কে একটা কথা বলছে রিলেটিভ ক্লজ দিয়ে, এই অংশটুকু। সো হু স্কোর্ড দ্য হাইয়েস্ট, তাহলে স্টুডেন্টস, এই স্টুডেন্টটা হলো এমন স্টুডেন্ট যে স্টুডেন্টটা হাই স্কোর করছিল, গড়ে প্রাইজ, সে প্রাইজ পেয়েছিল। এটাকে রেস্ট্রিকটিভ ক্লজ বলা হয়। সো কমা থাকলে এটাকে নন রেস্ট্রিকটিভ ক্লজ বলতাম, অর্থাৎ অবশ্যক এটা রাখতে হবে, এটা স্টুডেন্ট সম্পর্কে এক্সপ্লেন করতেছে। তারপর ওই যে প্রাইজটা পাইছে ওইটা হলো ওই স্টুডেন্টটাই পাইছে। সো এবার দেখেন এই অংশটা হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ, হু থেকে নিয়ে হাইস্ট পর্যন্ত। সো এবার আসেন রিলেটিভ প্রোনাউনের মধ্যে আরেকটা দেখেন রেস্ট্রিকটিভ ক্লজ আছে, এরপর ইজ দিয়ে আলাদা করে সেন্টেন্সটা বলছে। দ্য হাউস ইজ ভেরি ওল্ড বলতে পারতাম, দ্য হাউস দ্যাট জ্যাক বিল্ট। তাহলে জ্যাক কি ওল্ড না, এটা বলতে চাচ্ছে যে হাউসটাই ওল্ড, হাউস সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিতেছে। এবার আসি আমরা এই যে রিলেটিভ প্রোনাউন দ্বারা এরকম এক্সট্রা ইনফরমেশন দিয়ে থাকে। তো আপনারা যদি রিডিংয়ে এইটুকু অংশ স্কিপ করে যেতে চান, ইনফরমেশনটা খুব একটা আপনার প্রয়োজন না পড়ে, আপনি স্কিপ করে যেতে পারেন। দেখেন এখানে সাবজেক্ট সম্পর্কে কমপ্লিমেন্ট দিতেছে, বাট এখানে অবজেক্ট সম্পর্কে তার একটা তথ্য দিতেছে, কমপ্লিমেন্ট দিতেছে। অ্যান ওমেন, আই মেট অ্যান ওমেন, এখানে সাবজেক্টের পরেই সরাসরি দ্যাট বলে চলে আসছিল, এখানে সাবজেক্টের পরে হু বলে চলে আসছিল, প্রোনাউন দিয়ে সেন্টেন্সটা শুরু হয়ে গেছিলো। কিন্তু এখানে দেখেন সাবজেক্টের পরে আসে নাই, সাবজেক্ট আই, এরপরে মিট ভার্ব দিয়ে এরপরে অবজেক্ট হচ্ছে ওমেন, ওই ওমেন সম্পর্কে কথাবার্তা বলতেছে, এটাকে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্টস। হ্যাঁ, আমরা এটা ক্লোজের ক্ষেত্রে দেখেছিলাম। সো এই যে বিষয়টা হুজ ব্রাদার, তাহলে এ ওমেন হুজ ব্রাদার, তাহলে ব্রাদার কে, ব্রাদারটা হইলো পাইলট কিন্তু ওই মহিলাটা না, অবজেক্ট সম্পর্কে কথাবার্তা বলতেছে, ঠিক আছে। সো অবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিছে, এই অবজেক্টের একজন ভাই আছে আর যে হইলো পাইলট। এবার আসেন এটা কিন্তু সেরা একটা জিনিস। সো এই ব্যবহারগুলো ভালো করে শিখবেন, এটা ক্লোজ থেকে, আমার ক্লোজের ক্লাস থেকেও শিখে নিতে পারেন, আমি বিস্তারিত আলোচনা করেছি। সো আপনারা চাইলে এরকম হুজ দিয়ে যার ভাই বোঝাতে পারেন, হুজ দিয়ে হুজ ব্রাদার, যার ভাই, হুজ সিস্টার, যার বোন, বা যে কোনো কিছু, হুজ সামথিং, সো যে কোনো কিছু বলতে পারেন। এরপরে দেখেন দেয়ার দিয়েও আপনি সেন্টেন্সটা বলতে পারবেন, এক্ষেত্রে অ্যাক্টিভ সেন্টেন্স। এরপরে আসি আমরা এই জায়গায়, এটা আর কি নির্মাণকৃত আর কি, হ্যাঁ, দ্যাট জ্যাক বিল, যেটা জ্যাকে নির্মাণ করছিল, ওইটা হলো ওল্ড। এরপরে আসি আমরা এই জায়গায় নাউন ক্লজ। দেখেন নাউন ক্লজটা হচ্ছে এই যে হোয়াট শি ওয়ান্টস, এটা হচ্ছে অবজেক্ট হিসেবে, নাউনের অবজেক্ট হিসেবে বসছে। সো কথাটা হচ্ছে আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াট শি ওয়ান্টস, সে কি চায়। সো হোয়াট শি ওয়ান্টস এটাকে আমরা একসাথে পড়তে হবে, এবং এই পুরোটা হচ্ছে নাউন ক্লজ, ঠিক আছে। এরপরে যদি আমরা বলি দ্যাট হিস ইজ লাইং ইজ অবভিয়াস, এই যে পুরোটা একটা ক্লজ, এইটুকু ইজ অবভিয়াস, এটা সাবজেক্ট ক্লজ, সাবজেক্ট হিসেবে বসছে না, এইটুকু হচ্ছে অবজেক্ট হিসেবে বসছিল, যে হোয়াট শি ওয়ান্টস। এখন দেখেন আবার দ্য প্রবলেম ইজ ওয়্যার, প্রবলেম ইজ বলে এখন কিন্তু কমপ্লিমেন্ট দিতেছে, এইটুকু অতিরিক্ত অংশ বলতেছে ওয়্যার উই উইল ফাইন্ড দ্য মানি, পুরো কথাটা বলছে যে আমরা কোথায় টাকা পাবো, এটা একটা প্রবলেম। সো পুরো প্রবলেমটা হচ্ছে কি, প্রবলেম ইজ বলে তো সাধারণত বর্ণনা করে সামনের কথাবার্তাগুলোকে, সো ইজ দিয়ে একটা এক্সপ্লেনেশন দেয়, সো এই এক্সপ্লেনেশনটা দিচ্ছে। প্রবলেমটা কি, প্রবলেমটা হলো এটা মানে কি, ওয়্যার উই উইল ফাইন্ড দ্য মানি, একসাথে পড়ে আমরা কোথায় টাকা পাবো, সেটাই প্রবলেম, ঠিক আছে।
এবার আসি আমরা মিক্সড কমপ্লেক্স সেন্টেন্সের কথা যাই। মিক্সড কমপ্লেক্স সেন্টেন্স একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে, যেমন এখানে বিকজ দিয়ে একটা আর অলদো দিয়ে একটা কমা পর্যন্ত। সো হি কিপড ওয়ার্কিং, সে কাজ চালিয়ে গেলো, এইটুকু হচ্ছে আমার সেরা, এইটুকু হলো আমার মেইন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো এখানে কিন্তু অতিরিক্ত কথাবার্তা দেওয়া আছে, অলদো হি ওয়াজ জাস্ট টায়ার্ড, যদিও সে ক্লান্ত ছিল সে কাজ চালিয়ে গেল। কারণ কি, কারণটা রিজনটা আবার বলতেছে আরেকটা, ওই রিজন প্রকাশের জন্য আরেকটা বিকজ নিয়ে, ঠিক আছে। হি হ্যাড এ ডেডলাইন, তার ডেডলাইন ছিল। সো এবার আসি এই জায়গায়, শি সেড দ্যাট, সে কী ছিল, সে বলছিল যে এইটুকু অংশ, এইটুকু হচ্ছে আমার কি আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আগের মতো মাঝখানে একটা, শি উড কাম, সে আসবে, ইফ শি হ্যাড টাইম, যদি তার টাইম থাকে, সময় থাকে। সো এই হলো আমাদের ইয়ার ছিল কমপ্লেক্স সেন্টেন্সের অনেক টাইপের অনেক বিষয়াদি দেখলাম ক্লজ টজ সম্পর্কিত। এখন আমরা প্রত্যেকটার আলাদা আলাদা আবার দেখতে চাই সাবঅর্ডিনেটিং কনজাংশনওয়ালা সেন্টেন্সগুলো কেমন হয় এবং কীভাবে ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি কজ এন্ড ইফেক্টের জন্য বিকজটাকে ব্যবহার করি, বিকজ দিয়ে আমরা কি একটা কারণ দর্শাইতে পারি পরবর্তীতে, যেমন আমি বাড়িতে থাকলাম কারণ বৃষ্টি হচ্ছিল, এই যে বিষয়টা। এরপরে দেখেন সিজ দিয়ে যেহেতু ওই জিনিসটা হয় তাইলে ওই জিনিসটা হবে। তো এই কমার অর্থ তাইলে বা তাহলে বা তাই বলতে পারেন, কমার অর্থটা আলাদা করে দিতে পারেন। এখানে অর্থ যদি হয় যেহেতু, এটার অর্থ হবে সেহেতু, আপনি সেহেতুও বলতে পারেন। সো সিন্স হি ওয়াজ লেট, যেহেতু সে দেরি করছিল, সেহেতু উই স্টার্টেড উইদাউট হিম, সেহেতু তাকে ছাড়াই আমরা কি অপেক্ষা না করে শুরু করছিলাম আর কি যাত্রা। সো এরপরে আসেন এস দিয়ে যেহেতু বোঝাইতে পারবেন, সিজ দিয়েও যেহেতু বলতে পারবেন। সামনে থাকলে এস, এটা যেহেতু অর্থে ব্যবহার করা যায়। এসের অনেক ব্যবহার আছে, আমরা আরেকদিন এসের ভেরিয়েশন নিয়ে কথাবার্তা বলবো। সো এবার আসেন আমরা যদি বলি এস শি ওয়াজ টায়ার্ড, যদিও যেহেতু সে ক্লান্ত ছিল, সেহেতু তাইও বলতে পারবেন, অথবা সেহেতুও বলতে পারবেন, সেহেতু শি ওয়ান্ট বেড আর্লি, ঘুমিয়ে পড়লো তাড়াতাড়ি বা বেড়ে গেলো তাড়াতাড়ি। সো এবার যদি আমরা এইটুকুতে যাই, হ্যাঁ, সো দ্যাট হচ্ছে যাতে করে, একটু আগেও আমরা সেন্টেন্সটা দেখছি, আই উইল এক্সপ্লেন ইট এগেইন, আমি এটাকে এগেইন আবার ব্যাখ্যা করবো আর কি। সো যাতে করে এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড, সবাই বুঝতে পারে। এবার আসি আমরা এই জায়গায়। সো ইন অর্ডার দ্যাট কথাটা অর্থ সেম কথা। সো আমরা প্রথম অংশ রয়েছে হি স্টাডিড হার্ড, সে কঠোর পরিশ্রম করছে যাতে করে সে কি পাস করতে পারে। এরপরে যদি আমরা এই অংশে যাই, কন্ট্রাস্ট অথবা কনসেশনের ব্যাপারে দো দিয়ে আমরা সেন্টেন্স মেক করতে পারবো। দিয়ে একটা দোর চাইতে কিন্তু অলদোটা বেস্ট সেন্টেন্সে ব্যবহার করা। অলদো হি ইজ রিচ, এর চাইতে ওয়াইল্ডটা আরও বেস্ট, আরও এটা একটু ব্যতিক্রম হবে তখন আপনি যখন ব্যবহার করতে পারবেন। সো অলদো দিয়ে আমরা যখন একটা কথাবার্তা বলি, ওটা বিপরীত কথাবার্তা বলতে হয় আমাদের, বা কন্ট্রাস্ট থাকতে হয় কথার মধ্যে, কমার পরের অংশটাতে। এখন কথাটা হচ্ছে, আমরা যে রাইটিং টেস্ট করি না, রাইটিং টেস্টকে দেখবেন ডিসকাশনের সাথে একটা কিছু লোক এটা বিশ্বাস করে, অন্য লোকেরা অন্যটা বিশ্বাস করছে, আদার্স বিলিভ অন্যটা। সো তখন আপনারা বলতে পারেন অলদো এরা এটা করে যে আদার্সরা সেখানে অন্যরা বিলিভ করে ওইটা। এভাবে আপনি আপনার প্যারাফ্রেজিং করতে পারেন আপনার কি সেন্টেন্স, আপনার টপিক কোয়েশ্চেনটাকে। সো এবার আসি অলদো দিয়ে যদি একটা কথা বলতে, যদিও সে ধনী, সে কিন্তু হ্যাপি নয়, তার মানে একটা কন্ট্রাস্ট বিপরীত কথাবার্তা আসছে। ধনী হলে তো সুখী হওয়ার কথা ছিল, কিন্তু সুখী না। সো এখানে কিন্তু কথাটা অটোমেটিক চলে আসবে, তবুও কথাটা অটোমেটিক চলে আসবে। এখানে কিন্তু বললেও কোনো সমস্যা নাই, তবুও বললে সমস্যা নাই, ওদের কিন্তু খুব একটা বেশ মানে পার্থক্য ধরতেছে না। সো অলদো দিয়ে কোনো সেন্টেন্স হলে এই কমার অর্থ তবুও দিতে পারেন, ঠিক আছে, অথবা কিন্তু এরকম দিতে পারেন। সো এবার আসি আমরা যদি দো দিয়েও সেন্টেন্সটা বলি, আগের মতোই ভাইব দেবে। এক্ষেত্রে আপনারা কমার অর্থ কিন্তু ধরতে পারেন, যদিও এরকম হয় কিন্তু উই ওয়েন্ট আউটসাইড, আমরা বাইরে গিয়েছিলাম, মানে এটা হওয়ার পরেও আমরা গেছিলাম, উল্টাপাল্টা মানে উফতামি গার্তারামি যেটাকে বলে, আমরা ওটা করছি আর কি। সো ওয়াইল আই লাইক কফি, যেখানে আমি কফি পছন্দ করি সেখানে সে চা পছন্দ করে, ঠিক আছে। এভাবে আমরা কন্ট্রাস্ট ওয়াইল দিয়ে সেন্টেন্স মেকিং করতে পারি। ওয়াইল যুক্ত সেন্টেন্সটুকে যদি সামনে থাকে, সেক্ষেত্রে আমাদের কমা ব্যবহার করতে হবে। এর পরের অংশটা কি কমা দিয়ে পরের অংশটা, পরের ক্লজটা আলাদা করতে হবে। সো ওয়াইল দ্বারা অনেক সেন্টেন্স আমরা মেকিং করে থাকি, এটা অলদোর মতোই কাজ করে। ওয়াইলের জায়গায় অলদোর জায়গায় ওয়াইল বসাইতে পারবেন। সো ওয়াইলটা কিন্তু সেরা একটা ওয়ার্ড, এটাকে মাথায় রেখে কন্ট্রাস্ট বোঝাইতে হবে। যখন এটা করছে তখন ওইটা, যখন ওয়াইলের অর্থ যেহেতু যখন দিচ্ছি, তাহলে এটার অর্থ হবে তখন, কমার অর্থ হবে তখন। এবার আসি আমরা যদি ওয়াইল ছাড়া ওয়ারেস দিয়ে বলি, সেম এটা সময়ের কথাবার্তা, জায়গার কথা বলতেছে। হি ইজ টল, সে লম্বা। ওয়ার ইজ হিজ ব্রাদার, ওই যে বিপরীত, জায়গার কথা বলতেছে না, দুঃখিত, আমি ওইটুকু হচ্ছে কন্ট্রাস্ট বিপরীতের জন্য, মানে ওয়াইল অলদোর মতোই এটা কাজ করে। ওয়ার ইভার হইলে জায়গার কথা বলতো, ওয়ার ইভার।
সো ওয়ার এভার, এটা ওয়ার এভারের সাথে মিক্স করে ফেলছিলাম। ওয়ারেসটা হচ্ছে আমার কি ওই ওয়াইলের মতোই কাজ করবে। এরপরে আসি আমরা টাইমের কথা, যখন হোয়েন দিয়ে আমরা সেন্টেন্স মেক করব তখন এই যে ওয়াইল দিয়েও আমরা কিন্তু সময়ের কথা বলতে পারি, আফটার দিয়েও সেন্টেন্স মেক করতে পারি। এই যে আফটারকে কোনো ধরবেন না যে এই আফটারটা হচ্ছে প্রিপোজিশন, আপনারা একটু পড়ে নিয়েন, এগুলো খুবই সহজ। তারপরেও আমরা যদি এইটুকু আমি একটু এক্সপ্লেন করতেছি, আফটারকে অনেকে প্রিপোজিশন ধরবে, কিন্তু এটা কিন্তু কোনোদিনও প্রিপোজিশন না, এটা একটা কনজাংশন হিসেবে বসছে। আফটার হি ফিনিশ হিজ ওয়ার্ক, সে মানে তার কাজ শেষ করার পর কি প্রশ্ন থেকে যায়, সেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হি ওয়েন্ট হোম, সে বাড়ি চলে যাবে, বা বাড়ি চলে যাবে না, গিয়েছিল, ওয়েন্ট। সো এবার আসি আমরা বিফোর দিয়ে অন সেন্টেন্স মেকিং করতে পারি। বিফোরটা আগেও বসতে পারে, আফটারটা আগেও বসতে পারে, পরেও বসতে পারে, কোনো সমস্যা নাই। পরে বসলে এরকম বিফোরের জায়গায় যদি বসতো তাইলে আমাদের কমা দেওয়া লাগতো না। আর যেহেতু এটা আফটারটা আগে বসে আর কমা দেওয়া লাগতেছে, কারণ পরে আলাদা ক্লজ হয়েছিল। সো এই অংশটা যদি আলাদা করে পরে বসাইতেন তাইলে আর কমা প্রয়োজন ছিল এই ক্ষেত্রে। সো এখানে সেন্টেন্সটা আসলে ইম্পারেটিভ সেন্টেন্স, বিকজ আমরা দেখতে পাচ্ছি এখানে ফিনিশ একটা বার্ব দিয়ে সেন্টেন্স শুরু হইলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো এখানে লুকায়িত আছে ইউ, মনে ইউ ফিনিশ ইউর ওয়ার্ক, মানে তুমি তোমার কাজ শেষ করো, এরকম আর কি। ফিনিশ ইউর ওয়ার্ক, তুমি হোমওয়ার্ক শেষ করো বিফোর ইউ প্লে, খেলার আগে। সো এই যে বিষয়টা, এটা মাথায় রাখতে হবে। আনটিলটাও সেম আগের মতো কাজ করতেছে। এরপরে অ্যাজ সুন অ্যাজ দিয়ে আমরা সেন্টেন্স দেখেছি। এরপরে আসি আমরা আরেকটা সিন্সের ব্যবহার। দেখেন সিন্সটা আমরা যদি আগে দেখেছিলাম শুরুতে, এখন আমরা সিন্সটা দেখতেছি কি, সিন্সটা দেখতেছি কোথায়, মাঝখানে। অসুবিধা নেই, আপনি যেখানেই ব্যবহার করেন না কেন, এখানে সিন্স কিন্তু সময় বোঝাইতেছে, কারণ সময়ের ক্ষেত্রে আমরা সিন্সটা বসাইতে পারি। সো আমরা এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু আমরা এরকম করে থাকি, সিন্সের ব্যবহার করি। তো এখানে সিন্সের ব্যবহারটা একটু ব্যতিক্রম দেখেন। সো আই হ্যাভ বিন ওয়ার্কিং, এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ বিনের পরে ব্যবহার সাথে আইএনজি। সো এই হেয়ার, আমি এখানে কাজ করতে যাচ্ছি, অর্থাৎ অতীত থেকে কাজ শুরু করে বর্তমান পর্যন্ত চলমান কিছু থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে না লিখে। সো এখানে আসি সিন্স দিয়ে আমরা কি বোঝাইতেছি, টাইমের কথা বোঝাইতেছি। যখন আমি গ্র্যাজুয়েট করছিলাম, যখন আমি স্নাতক করেছিলাম, ওই স্নাতক হওয়ার পর থেকে এই যে সিন্সের অর্থ থেকে ধরতে পারবেন। যেমন আমি সকাল থেকে অঙ্ক করতেছি, ধরেন আই হ্যাভ বিন ডুইং সাম কি সিন্স মর্নিং, সকাল থেকে। তো আই হ্যাভ বিন লিভিং দেয়ার সিন্স মাই বার্থ, তো আমি আমার জন্ম থেকে আমি এখানে কী করতেছি, বসবাস করতেছি, এরকম বলতে পারি। সো আমরা অতীত থেকে শুরু করে বর্তমান পর্যন্ত চলমান কিছু বুঝাইতে গেলে আমরা সিন্স বসাই, আর সিন্সের অর্থ থেকে দিলেও কোনো প্রবলেম হবে না ওই সময়টা, কাল থেকে। তো আই গ্র্যাজুয়েটেড, আমি গ্র্যাজুয়েটেড যখন হয়েছিলাম তখন থেকে বুঝাইতেছে এই যে সিন্সের অর্থ। আর ফর অর্থ জন্য ধরবেন না, আরেকটা বিষয় আছে, হ্যাঁ। আচ্ছা, ফরের আরও কিন্তু ইউজ আছে, ফর দিয়ে কিন্তু এখানে কিন্তু সিন্সের বদলে ফর বসানো যায় যখন টাইমটা এখানে একেবারে ফিক্সড করা থাকে। সো এবার এটা নিয়ে আমরা কি টেন্সে আলোচনা করেছি। এবার আসেন কন্ডিশনাল সেন্টেন্সের কথা বলি। কন্ডিশনাল সেন্টেন্স ইফ যুক্ত হইতে পারে, ইফ দিয়ে অনেকেই যদি বৃষ্টি হয়, উই উইল স্টে ইনসাইড, আমরা বাড়িতে কি থাকবো, ভিতরে থাকবো আর কি, স্টে ইনসাইডে থাকবো। এবার আসি আনলেস দিয়েও সেন্টেন্স মেকিং করা যায়, এটা আমরা দেখেছি একটু আগেও। ইউ ওয়ন্ট পাস, যদি তুমি না পরিশ্রম করো। এরপর প্রোভাইডেড দিয়েও আমরা সেন্টেন্স মেকিং করা যায়, আমরা এর আগেও দেখেছি। এরপরে অ্যাজ লং এজ দিয়ে আমরা দেখি নাই, যেহেতু এটা একটু দেখে নেই। অ্যাজ লং এজ দিয়ে এই যে সেন্টেন্সটা, ইউ ক্যান স্টে হেয়ার, তুমি এখানে থাকতে পারো, ইউ ক্যান স্টে হেয়ার, এখানে থাকতে পারো, অ্যাজ লং এজ ইউ ওয়ান্ট, যতক্ষণ তুমি চাও, অ্যাজ লং এজ ইউ ওয়ান্ট, যতক্ষণ তুমি চাও। তো আমরা যদি এইভাবে বলতে চাই, আচ্ছা এইটুকুই থাক। এরপরে আমরা সেন্টেন্স ভেরিয়েশনের আরও কিছু পার্ট থাকবে, আপনারা প্রত্যেকটার ইউজ দেখেন সেন্টেন্সের মধ্যে কোথায় কীভাবে ব্যবহার করতে হয়। টেক এন আমব্রেলা, একটা আমব্রেলা নাও ইন কেস ইট রেইন, যদি কোনো কারণে যদি বৃষ্টি হয়। তো ইন কেস কথাটা হচ্ছে একটা ধারণা বা একটা শর্ত বুঝাইতেছে। ইন কেস অর্থ হচ্ছে যদি, যদি, এটা কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচারেই ধরতে পারেন। সো এখন আমরা যদি এই জায়গাটা কন্ডিশন, আমি বলছিলাম কন্ডিশনের কথাবার্তা, হ্যাঁ এখানে একটা কন্ডিশন দিতেছে। সো এখন আসি আমরা যদি প্লেসের কথায় যাই, প্লেস, ওয়ার, রিভার, ওয়ার, এই সমস্ত কথাবার্তা রাখতে পারি। দিস ইজ দ্য প্লেস, এই প্লেসের কথা আমরা ওয়ার বলে, আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম, এটার অর্থ যেখানে দেন, এটার অর্থ যেখানে দেন, কারণ এটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হইতো, যেখানে না হয়, এটার অর্থ হইতো কি, এটার অর্থ হইতো তখন প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে এটার অর্থ হইতো কোথায়, ঠিক আছে। তো এটা অর্থ হবে এখানে যেখানে। সো ওয়ার এভার দিয়ে সেমভাবে যেখানে বসাইতে পারে, সিট মানে বসো, ওয়ার এভার ইউ লাইক, যেখানে তুমি পছন্দ করো। সো এবার ম্যানার দিয়ে কথা বলি, ডু ইট অ্যাজ আই শোর ইউ, হ্যাঁ, যেমন এই যে এজ অর্থ যেমন, এখানে যেমন অর্থ ব্যবহার হয়েছে। ডু ইট, এটা করো যেমন আমি তোমাকে দেখিয়েছি, যেমনটা আমি তোমাকে
দেখিয়েছি। এই যে যেমন অর্থে এস আমরা বসাইতে পারতেছি। এরপরে আসি এজ ইফ অর্থ হচ্ছে যেন, এজ ইফ অর্থ হচ্ছে যেন, যেন অর্থে আপনারা এজ ইফ বসাবেন। এজ ইফ বা এজ দো সেম কাজ করে, এজ ইফ অথবা এজ দো যেন অর্থে বসাবেন, ঠিক আছে? যেন অর্থে এই যে এজ ইফ অথবা এজ দো সেম জিনিস, এই এজ দোর জায়গাত এজ ইফের জায়গাত এজ দো বসাইতে পারবেন। সো এই যে বিষয়টা, হি টক্স অ্যাজ ইফ হি নোজ এভরিথিং, সে কথা বলতেছে যেন সে সব জানে, সে এমনভাবে কথা বলতেছে যেন সে পাগল। সো এমনভাবে কথাটা যুক্ত করবেন ভার্বের সাথে, তারপর ওইটার কথা বলবেন। সো এরপরে সে এমনভাবে কথা বলে যেন, এই এজ ইফ অর্থ হচ্ছে যেন, যেন সে সব জানে। সো এইভাবে আমরা এজ দো বলতে পারি। হ্যাঁ, সে এমনভাবে অ্যাক্ট করে, কাজ করে, আচরণ করে যেন সে বস, যেন সে বসের মতো কথাবার্তা বলে। আপনার ওয়াইফ আপনার সাথে এরকম কথা বলে ধরেন। সো কম্প্যারিজন অর্থ হচ্ছে কি, তুলনা। সো তুলনার জন্য আমরা দেন টেনের ব্যবহার আমরা দেখব। দেন কখন, হি ইজ স্ট্রঙ্গার দেন মি, সে আমার চেয়ে কি শক্তিশালী। এজ দিয়েও আমরা সেন্টেন্স বলতে পারি, হি ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট এজ হার সিস্টার, সে তার বোনের মতো বুদ্ধিমতী না বলা উচিত ছিল। জাস্ট এজ উই প্ল্যান, আমরা যেমন পরিকল্পনা করেছিলাম সব কিছু, এভরিথিং ওয়েন্ট স্মুথলি, সব কিছু তেমনভাবেই চলছিল। সো এই যে স্ট্রাকচারগুলো, আপনারা প্রত্যেকটা স্ট্রাকচারকে কখন কম্প্যারিজনের জন্য আমরা ব্যবহার করতেছি, কখন আমরা ম্যানারের জন্য ব্যবহার করতেছি, কীভাবে আমরা প্লেসের জন্য ব্যবহার করতে পারি, এরপরে একটা প্লেসের এক্সট্রা ইনফরমেশন তথ্য দিতে পারি, এরপরে আমরা কন্ডিশনের জন্য কোন টাইপের, শুধু যে ইফ দিয়ে সেন্টেন্স হয় এমনটা না, ইফ দিয়ে সেন্টেন্স তো আপনারা 4-5 জাতের লিখতে পারেন, কন্ডিশনাল সেন্টেন্স যেটা আমরা লিখছিলাম। সো এরপরে আসেন সিন্সের ব্যবহার, এগুলোর ব্যবহার, হ্যাঁ, এগুলো টাইম ফ্রেমের জন্য আমরা এগুলো সিন্স আফটার ওয়াইল টাইম এগুলো আমরা বসাইতে পারি। এরপরে আমরা হচ্ছে এগুলো আমরা বসাইতে পারি কন্ট্রাস্টের জন্য, ওয়াইলের অনেক ব্যবহার আছে, ওয়ারেজের ব্যবহার আছে। এরপরে আমরা যদি যাই এই সিন্স, এগুলো কজ অ্যান্ড ইফেক্টের জন্য আমরা এগুলো বসাইতে পারি। সো আমরা প্রত্যেকটা সেন্টেন্সের টাইপ নিয়ে কথাবার্তা বললাম। কমপ্লেক্সের মধ্যে যে ভেরিয়েশনগুলো থাকতে পারে, যে স্ট্রাকচারগুলো আমরা নিতে পারি, ওইগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনারা ইউজ করবেন। আপনার মনে থিঙ্কিং করবেন, একটা সেন্টেন্স দেখে ওটাকে পড়বেন, পরে অন্যভাবে চিন্তা করবেন। সো আমি অপেক্ষা করবো তুমি না আসা পর্যন্ত। এখন আপনি বলবেন, সেন্টেন্সটা অন্যভাবে বলবেন যে আমি দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না তুমি যাওয়ার অনুমতি দেও, এরকম আপনি এই সেন্টেন্স অন্য একটা বলবেন, বলে এটাকে সেন্টেন্সটাকে মেক করার চেষ্টা করবেন। বিকজ বলে আপনি একটা রিজন প্রকাশ করার চেষ্টা করবেন। সো আস্তে আস্তে দেখবেন আপনি নিজেও লিখবেন, বলবেন, থিঙ্কিং করবেন, এবং আপনি রাইটিংয়ে কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা ট্রাই করবেন। সো আমি আসলে সাধারণত যে ভিডিওগুলো মেক করি, একটা সেকেন্ডও আমি কাটচাট করি না। আমি যা বলি এবং যা আমার ব্রেইনে আসে আমি সব সাথে সাথে অ্যাপ্লাই করি, সাথে দিই, এবং ওইটাকে আর এডিট করি না। আপনারা দেখেছেন আমার সম্পূর্ণ ভিডিওটা ভাবে একেবারে আমি ইউটিউবে ছেড়ে দিই। সো আপনারা, আমার ভালো ম্যাটেরিয়ালস নাই এডিট করার মতো, বা টাইমও থাকে না। সো আপনারা আমার যতগুলো ভিডিও আছে দেখে নিন, অরিজিনাল অথেন্টিক কথাবার্তা পাবেন, এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক ইনফরমেশন পাবেন। এছাড়া আমার রিডিংয়ের উপরও অনেক স্কিলের উপর ভিডিও দেওয়া আছে। আমি স্কিলের কথাবার্তা বলতে পছন্দ করি, এই জন্য আমি গ্রামারটা নিয়ে একটু বেশি কথা বলি। গ্রামার থাকলে সাধারণত আপনি কী করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন, কী অ্যাপ্লাই করছেন বুঝতে পারবেন। গ্রামারটা মজার একটা জিনিস, এটাকে কঠিন করে দেখবেন না কেউ, এটা কঠিন করে নেবেন না কেউ। এটা না জেনে আপনি ভালো কিছু করতে পারবেন সেটা আশা করবেন না প্লিজ। কারণ টেন্স না জেনে কি আপনি ভালো কিছু করতে পারবেন? আপনি পেসিভ স্ট্রাকচার না জেনে কি কোনো কিছু করতে পারবেন? পেসিভের উপর আমার একটা ভিডিও আছে, দেখে নিয়েন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। সো আপনি যেভাবে থিঙ্কিং করতেন তার উল্টো জিনিসপাতি আপনি পাবেন অনেক সময়। হ্যাঁ, সো একটা সেন্টেন্সের অর্থ দিতে গেলে পেসিভ কতটা ইম্পর্টেন্ট সেটাও আপনারা ফিল করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।